যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কন্টিনেন্টাল লিটারেচার থেকে বার্টল্ট ব্রেখট, যিনি কিনা জার্মান কবি, নাট্যকার এবং মঞ্চকর্মী, এবং তার লেখা একটি নাটক মাদার কারিজ অ্যান্ড হার চিলড্রেন। তো এই নাটকটার আগে আমি যদি বার্টল্ট ব্রেখটের সম্পর্কে কিছুটা ধারণা দিই, যে তিনি খুব বেশি পরিচিত হয়েছেন তার এপিক থিয়েটারের ধারণার জন্য। তো এই এপিক থিয়েটারটা আসলে কি একটা নাট্যধারা আর কি। তো এখানে এমন এক ধরনের এলিয়েনেশন এফেক্ট তৈরি করা হয়, যেটা কিনা এই এফেক্টটা হচ্ছে নাট্যকার এমনভাবে নাটকে উপস্থাপন করেন যে দর্শকেরা এই নাটকের চরিত্র বা ঘটনা প্রবাহে খুব বেশি মনোযোগী হয় না বা খুব বেশি আবেগপ্রবণ হয় না, বরং এই নাটকের দর্শকদের একটা লজিক্যাল চিন্তা করার প্রবণতা বা একটা হচ্ছে বিশ্লেষণধর্মী সমাজ, তারপর রাজনীতি, ইনস্টিটিউশন, এসব নিয়ে একটা বিশ্লেষণধর্মী চিন্তা করবার হচ্ছে যে একটা ক্ষমতা গড়ে ওঠে বা চিন্তা করবার একটা পরিস্থিতি গড়ে ওঠে এই নাটকগুলো দেখলে। সুতরাং এই এলিয়েনেশন এফেক্টটা মূলত দর্শকদের ফোকাসটাকে বিশ্লেষণ বা সমালোচনার দিকে নিয়ে যায়। ঘটনা প্রবাহ বা চরিত্রে দর্শক আচ্ছন্ন থাকে না। এলিয়েনেশন এফেক্ট এই দর্শকদের এই ঘটনা প্রবাহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় আর কি। তো এই এলিয়েনেশন এফেক্ট তৈরি করার মাধ্যমে আমাদের এই নাট্যকার তিনি হচ্ছেন যে এই এপিক যে থিয়েটার, এটার ধারণা প্রবর্তন করেন। তো এটাকে মূলত একটা নাট্যধারা বলা যায় আর কি, এজন্যই তিনি অধিক পরিচিত ছিলেন। আচ্ছা, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই নাটকটি মূলত মনে হতে পারে যে একটা হিস্ট্রিক্যাল প্লে, কিন্তু আদতে এটা কোনো হিস্ট্রিক্যাল প্লে নয়, কারণ এটার ব্যাকগ্রাউন্ড যদিও হিস্ট্রিক্যাল, কিন্তু এটার কোনো চরিত্রই ইতিহাস থেকে নেওয়া হয়নি আর কি। হিস্ট্রিক্যাল কোনো ক্যারেক্টার এখানে নেই, তো সেই কারণে এটাকে মূলত হিস্ট্রিক্যাল প্লে বলা যায় না, যদিও এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা দেখতে পাই যে 30 ইয়ার্স ওয়ার যেটা ছিল সেখান থেকে নেওয়া আর কি। তো সেই যুদ্ধকে কেন্দ্র করেই লেখা হয়েছে আর কি এই নাটকটা। তো এই 30 ইয়ার্স ওয়ারটা আসলে কি, এটা হচ্ছে মধ্য ইউরোপে শুরু হয়েছিল এই যুদ্ধটা। এখানে অনেকগুলো রাজনৈতিক সামাজিক কারণ থাকতে পারে, কিন্তু মূলত এটা হচ্ছে একটা ধর্মযুদ্ধ হিসেবে পরিচিত। সেই ধর্মযুদ্ধটা আবার কাদের মধ্যে, এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে। তো এই যুদ্ধটা শুরু হয়েছিল মধ্য ইউরোপে, জার্মানিতে আর কি, এবং পরবর্তীতে ফ্রান্স, সুইডেন, স্পেন সহ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই যুদ্ধটা মূলত ধর্মযুদ্ধ। এই 30 বছরের যে লম্বা সময়ে যে যুদ্ধটা ছিল, এটা মূলত ধর্মযুদ্ধ প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে হয়েছিল। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের দুইটা সম্প্রদায়। ঠিক যেমন আমাদের মুসলিম ধর্মে রয়েছে শিয়া এবং সুন্নি, তেমনি ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট হচ্ছে খ্রিস্টান ধর্মের দুইটি সম্প্রদায়। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট সম্পর্কে যদি আমরা ছোট্ট করে একটু বলি, ধারণা দিই, তো ক্যাথলিক কারা? ক্যাথলিক সম্প্রদায় হচ্ছেন যারা রোমান যেই চার্চের যেই পোপ, সেই পোপের অনুসারী যারা, তারা হচ্ছে পোপকে ধর্মগুরু হিসেবে মেনে তার কথা মতো, তার নির্দেশ মতো জীবন পরিচালিত করে বা তাদের ধর্ম পালন করে। তো এদেরকেই আসলে ক্যাথলিক বলা হয়। এবং পরবর্তীতে আসি প্রোটেস্ট্যান্ট। তো এই প্রোটেস্ট্যান্টরা আবার হচ্ছে যে কোনো ধর্মগুরুকে পছন্দ করে না, তারা সরাসরি বাইবেল পাঠের সাথে সম্পৃক্ত এবং সরাসরি তারা ঈশ্বরের সাথে যেই মানুষের সংযোগ সেটাকে বিশ্বাস করে। তো এই দুই সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের মধ্যে অনেকটাই মতবিরোধ ছিল। এই ছিল আমাদের এই নাটকের ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা। এবং এবারে আসি আমরা চরিত্রগুলো আলোচনায়, প্রধান চরিত্রগুলো সম্পর্কে আমরা একটুখানি বলবো। এখানে প্রটাগনিস্ট হচ্ছেন যে মাদার কারেজ, ওনার হচ্ছে আসল নাম যেটা
সেটা হচ্ছে অ্যানা ফায়ারলিং। ইনি একজন খুবই বাস্তববাদী একজন মহিলা এবং তিনি ভীষণ ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডেড এবং তিনি খুবই স্ট্রং চরিত্রের, তিনি খুবই স্পষ্টভাষী। হ্যাঁ, তিনি যুদ্ধে তার 3টি সন্তানকেই হারান এবং তারপরেও তিনি কিন্তু তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যান। তার বিজনেস ছিল একটা ওয়াগন, অর্থাৎ একটা মালবাহী গাড়ি, যেটাতে তিনি যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী এবং খাবার বিক্রি করতেন সোলজারদের কাছে। তো এটা তার যুদ্ধের সময় তার ব্যবসা ছিল। তো এই ব্যবসাটাকে তিনি এগিয়ে নিয়ে যেতেন, যে কোনো খারাপ পরিস্থিতি হোক বা তার সন্তান মারা যাক বা যে কোনো পরিস্থিতি হোক, তিনি যেহেতু খুবই বাস্তববাদী একজন মানুষ, সেহেতু প্র্যাকটিক্যাল খুবই, সেহেতু তিনি তার বিজনেসটাকে খুব গুরুত্বের সাথে দেখতেন আর কি, খুবই স্ট্রং মাইন্ডেড তিনি। এই চরিত্রের মাধ্যমে আসলে ক্যাপিটালিজমকে উপস্থাপন করা হয়েছে। পর আসছে মাদার কারেজের বড় ছেলে এলিফ। সে ভীষণ সাহসী ছিল এবং একটু মারকুটে স্বভাবের ছিল আর কি। তো সে হচ্ছে সেনাবাহিনীতে যোগ দেয় যুদ্ধের সময় এবং একটা সময় সে একটা কৃষকের পরিবারকে হত্যা করে এবং সেখানকার গবাদি পশুগুলো আত্মসাৎ করে। তার এই কাজ যুদ্ধের সময় প্রশংসিত হলেও মূলত পিস টাইমে এসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ যে কাজ যুদ্ধের সময় বৈধ, যুদ্ধের পরে কিন্তু সেটা অবৈধ বলে গণ্য হয়। আচ্ছা, তার পরের চরিত্র আসছে ক্যাথরিন। সে মাদার কারেজের মেয়ে, দ্বিতীয় সন্তান। সে মূলত বোবা। সে ছোটবেলা থেকে বোবা ছিল, ব্যাপারটা এমন নয়। যুদ্ধের ভয়াবহতায় সে একজন সৈনিকের দ্বারাই তার হচ্ছে গলাতে আঘাত লাগে এবং সে বোবা হয়ে যায়। তো এই মেয়েটা ভীষণ সফট হার্টেড, খুবই নরম মনের একজন মানুষ, যদিও কথা বলতে পারতো না। এবং সে যুদ্ধের সময় এলাকাবাসীকে সতর্ক করতে সে ড্রাম বাজিয়ে হচ্ছে জোরে জোরে সাউন্ড করে এবং এই অপরাধে তাকে আসলে হত্যা করা হয়। তারপরের ক্যারেক্টার আসছে সুইস চিজ। সে হচ্ছে মাদার কারেজের ছোট ছেলে। সে খুবই সৎ এবং বোকা টাইপের একজন মানুষ ছিল। সেনাবাহিনীতে পে মাস্টার হিসেবে কাজ করতো এবং তার এই সততার জন্য শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে আর কি। পরের চরিত্র দ্য কুক। সে একজন কাওয়ার্ড টাইপের পার্সন এবং হিউমারাস ক্যারেক্টার তার, এবং সে যুদ্ধের মধ্যে মানুষের যেই সাফারিংস, তার থেকেও তার নিজের প্রফিটটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। পরের চরিত্রটা আসছে চ্যাপলেইন, যিনি একজন ধর্মযাজক এবং তিনি মূলত কাওয়া টাইপ অফ পার্সন এবং হিপোক্রেট। তিনি একজন সুযোগ সন্ধানী, তার সুবিধা মতো আর কি সে দল বদলাতো, কখনো ক্যাথলিক কখনো প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক, তারপরেও একজন হিপোক্রেট। তো এই ছিল আমাদের প্রধান চরিত্রগুলো। তো আমরা এবার সামারিটা আলোচনা করব এবং সবশেষে আমরা থিমগুলো সম্পর্কে জানব। নাটকটি শুরু হয় সুইডেনের একটি শহর, 1624 সাল, সুইডেনের একটি শহর ট্যালার্নোতে। এবং এখানে হচ্ছে মাদার কারেজ অর্থাৎ আমাদের প্রোটাগনিস্ট, ওনার ওয়াগন অর্থাৎ মালবাহী যে গাড়ি, এই ওয়াগন নিয়ে এবং তার 3 সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবং একটা জায়গায় হচ্ছে সেনাবাহিনীর যেই রিক্রুটিং অফিসার, যিনি সৈন্য দলকে নিয়োগ দেন আর কি, এবং একজন সার্জেন্ট, এই দুইজনে আলাপ আলোচনা করছিল। যে রিক্রুটিং অফিসার সার্জেন্টকে বলছিলেন যে এই সময়টা যুদ্ধে সৈন্য নিয়োগ দেওয়াটা খুবই কষ্টসাধ্য এবং মানে খুঁজে পাওয়াটাও কষ্টসাধ্য আর কি। তখনই তার দেখা হয় মাদার কারেজের সাথে এবং তার বড় ছেলে এলিফকে দেখে তিনি পছন্দ করেন এবং তিনি এলিফকে কনভিন্স করার চেষ্টা করেন যে যুদ্ধে যদি এলিফ যোগদান করেন তাহলে এলিফ অনেক অর্থ সম্পদ এবং সম্মানের মালিক হবে। তো সেক্ষেত্রে মাদার কারেজ রাজি হন না তার সন্তানকে যুদ্ধে পাঠাতে, কারণ তিনি জানেন যে যুদ্ধের ভয়াবহতা আসলে কেমন হয়, তার অভিজ্ঞতা রয়েছে। তো এলিফ
তার মায়ের কথা শোনে না এবং সে যুদ্ধে যোগদান করে। আচ্ছা, পরের প্লটটা হচ্ছে 1626 সালে দেখানো হয়, 2 বছর পরে। একজন সুইডিশ কমান্ডারের তাঁবুর সামনে মাদার কারেজ তার ওয়াগনটা নিয়ে বিক্রি করছিলেন জিনিসপত্র, এবং এই সুইডিশ কমান্ডারের কাছে তিনি জানতে পারেন যে একজন সোলজার যে কিনা একটা গ্রামকে ধ্বংস করেছে এবং কৃষক পরিবারের থেকে গবাদি পশুগুলো আত্মসাৎ করেছে এবং এই কৃষক পরিবারের সকলকে হত্যা করেছে। তো একটা পর্যায়ে মাদার কারেজ জানতে পারে এটা এলিফ, এবং মাদার কারেজ রেগে যায় এবং বলে যে একজন মানুষ কখনো এরকম কাজ করতে পারে না। পরের প্লট শুরু হয় 3 বছর পরের ঘটনা। হচ্ছে সুইস চিজ, যে কিনা সেনাবাহিনীতে পেমাস্টার হিসেবে কাজ করত এবং সে টাকা পাঠাতো বিভিন্ন রেজিমেন্টে সৈন্যদলের যেই বেতন দেওয়ার জন্য আর কি। তো তাকে ক্যাথলিক সৈন্যরা তাকে গ্রেফতার করে তার কাছ থেকে টাকা আত্মসাতের জন্য। সে কোনোভাবেই তাদেরকে টাকা দিতে রাজি হয় না এবং ক্যাথলিকরা তার মায়ের কাছে টাকার দাবি করে আটকে রেখে। এদিকে মাদার কারেজ তার ওয়াগনটা বিক্রি করতে চেষ্টা করে টাকা জোগাড় করার জন্য, কিন্তু অনেক চেষ্টার পরেও সে সেটাতে ব্যর্থ হয় এবং সুইস চিজকে এই ক্যাথলিক সৈন্যদল তারা হত্যা করে। তারপর আপাতত যুদ্ধের সমাপ্তি ঘটে। পরের দৃশ্য 2 বছর পরে একটা রেজিমেন্টের সামনে আমাদের মাদার কারেজ তার মেয়েকে সাথে নিয়ে ব্যান্ডেজ, বিভিন্ন রকমের ওষুধপত্র এগুলো বিক্রি করে। পাদ্রি চ্যাপলিন, সেই চ্যাপলিন এই মাদার কারেজের কাছে আসে এবং বলে যে যুদ্ধে অনেক মানুষ আহত হয়ে পড়ে আছে এবং তাদের যেই হচ্ছে চিকিৎসার জন্য কিছু মেডিসিন এবং কিছু ব্যান্ডেজ প্রয়োজন, কিন্তু মাদার কারেজ সেগুলোকে বিনামূল্যে দিতে রাজি হয় না এবং তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না বলে সে জানায়। কিন্তু ক্যাটরিন খুবই সফট হার্টেড একজন মানুষ এবং সে তার মাকে বারবার বোঝাতে চেষ্টা করে যে তার এগুলো দেওয়া উচিত, কিন্তু তার মা কিছুতেই রাজি হয় না। তারপর পাশেই একটা আহত শিশুকে দেখে ক্যাটরিন সাহায্যের জন্য ছুটে যায় এবং এই সময়ে এই পাদ্রি সে হচ্ছে মাদার কারেজকে ধাক্কা দিয়ে ফেলে তখন মেডিসিন এবং ব্যান্ডেজ নিয়ে চলে যায়। আবারও 1 বছর পরের দৃশ্য, এই চ্যাপলিন, এই পাদ্রি, সে এবং মাদার কারেজ গল্প করছিল। তো এই হচ্ছে চ্যাপলিন মাদার কারেজকে বলছে যে এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবার নয়, এই যুদ্ধে সেনারা তাদের বীরত্ব প্রদর্শন করবে এবং যুদ্ধ শেষ হবে না এবং ধ্বংসযজ্ঞ চালাবে, যুদ্ধ দ্রুত শেষ হবে না। তাই এই চ্যাপলিন মাদার কারেজকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু মাদার কারেজ তখন কিছুটা রাজি হয়ে বলে যে আমি ক্যাটরিনকেও সাথে নিতে চাই, তার মেয়েকেও সাথে নিতে চাই, কিন্তু পাদ্রি অর্থাৎ চ্যাপলিন এটাতে অস্বীকৃতি জানায় যে সে ক্যাটরিনকে সাথে রাখতে চায় না। তো সে কারণে মাদার কারেজ তাকে রিজেক্ট করে এবং সে বলে যে সে তার বড় ছেলে এলিফকে নিয়েও টেনশনে আছে এবং তার মেয়ে ক্যাটরিনকে সে তার কাছ থেকে সরিয়ে রাখতে পারবে না। তো এভাবেই সে চ্যাপলিনকে রিজেক্ট করে। এরপর সুইডিশ যেই রাজা, তার মৃত্যুর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং মাদার কারেজ যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে যেহেতু জানে, সেহেতু যুদ্ধ শেষ হয় তার কিছুটা স্বস্তি লাগলেও সে মনে মনে কিন্তু চাচ্ছে যে যুদ্ধটা আরও দীর্ঘ হোক। চাওয়ার কারণ হচ্ছে তার অনেক জিনিস এখনও বিক্রি করতে বাকি রয়েছে যেগুলো কেনা হয়ে গেছে। তো যুদ্ধটা আরও দীর্ঘ হলে তার জিনিসগুলো বিক্রি করতে সুবিধা হবে এবং যেহেতু সে যুদ্ধের বিজনেসটা চালিয়ে যায়, সেহেতু সে চায় যে যুদ্ধটা চলুক। তারপর যুদ্ধ শেষ হবার পর এখানে এই চ্যাপলিন মাদার কারেজকে জানায় যে এখন এলিফ তার সাথে শীঘ্রই দেখা করতে আসবে। তো মাদার কারেজ এটা শোনার পরেও সে তার বিজনেসটাকে ঠিক রাখতে হবে, সেজন্য সে হচ্ছে
যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, সে তার ওয়াগনটা নিয়ে শহরের দিকে রওনা করে সেখানে বিক্রি করবার জন্য। তারপর এই চ্যাপলিন এবং কুক এই দুইজনে খবর পেলেন যে মাদার কারেজের বড় ছেলে এলিফকে তার যুদ্ধের সময় যেই ভয়াবহতা সে তৈরি করেছিল, অর্থাৎ যুদ্ধের সময় যেই অন্যায় কাজটা করেছিল, কৃষকের পরিবারকে হত্যা করেছিল এবং তাদের গবাদি পশুগুলোকে সে আত্মসাৎ করেছিল। তো এইটা যুদ্ধের সময় প্রশংসিত হলেও পরবর্তীতে পিস টাইমে কিন্তু এটা একটা দেশদ্রোহিতার একটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে এবং সে কারণেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা চ্যাপলিন এবং কুক জানতেন এবং তারা ঠিক করেছিল যে এটা তারা মাদার কারেজকে জানাবে না এই ঘটনাটা। পরের দৃশ্যে দেখা যায় যে আবার যুদ্ধ লেগে গেছে এবং আমাদের মাদার কারেজ তার ব্যবসা ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছে। তো তার মেয়ে সহ তার মেয়ে এবং সে একজন জার্মান কৃষকের বাড়ির সামনে তার মেয়েকে এবং তার ওয়াগনকে রেখে সে কিছু মালামাল নিয়ে আসতে শহরে যায় এবং তার মেয়ে ক্যাথরিন সেখানে থেকে যায়। সময় ক্যাথলিকদের দুজন গুপ্তচর আসে সেখানে এবং সেই কৃষক অনেকভাবেই এই প্রটেস্ট্যান্টদের বা এলাকাবাসীকে সতর্ক করবার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর ক্যাথরিন বুঝতে পারে ব্যাপারটা, সে একটা ড্রাম নিয়ে এসে ড্রাম বাজাতে শুরু করে যাতে এলাকাবাসী আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পারে। তো এই দুজন গুপ্তচর, ক্যাথলিক গুপ্তচর, তারা ক্যাথরিনকে বারণ করে ড্রাম বাজাতে, কিন্তু ক্যাথরিন তা শোনে না, সে ড্রাম বাজাতেই থাকে এবং তাকে তারপর গুলি করে হত্যা করা হয় ক্যাথরিনকে এই কারণে। তো তারপর মাদার কারেজ ফিরে আসে এবং ক্যাথরিনের মৃত্যু সম্পর্কে জানতে পারে। তারপর সে দুঃখ প্রকাশ করে এবং গ্রামবাসীকে কিছু অর্থ প্রদান করে ক্যাথরিনের শেষকৃত্যের জন্য এবং তারপর সে আবার তার যুদ্ধক্ষেত্রে ফিরে যায়, কারণ তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যাপারটা ঠিক এরকম, দ্য শো মাস্ট গো অন। হ্যাঁ, তো মাদার কারেজ এতটাই বাস্তববাদী ছিলেন, এতটাই ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডেড ছিলেন যে তার ছেলে মেয়ে, তার দুইটা ছেলে এবং মেয়ের মৃত্যু তাকে কোনোভাবে টলাতে পারেনি। সে আবার উঠে দাঁড়িয়েছে এবং আবার তার বিজনেসটাকে শুরু করেছে, কারণ তাকে তার জীবিকা নির্বাহ করতে হবে। এভাবেই গল্পটা শেষ হয় আর কি। এই ছিল আমাদের আজকের ড্রামার সংক্ষিপ্ত সামারি। এবারে আমরা থিম সম্পর্কে জানব। প্রথমে যে ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। প্রথম থিম, ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। যুদ্ধ কি ধ্বংসের প্রতীক। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষয়ক্ষতি যেমন হয়, তেমন যুদ্ধে কিন্তু আমাদের যে লোয়ার ক্লাস ফ্যামিলির যেই সাফারিংসগুলো আছে যুদ্ধের সময়, যেমন আমরা যদি দেখি কৃষক পরিবারকে এলিফ হত্যা করলো, তাদের গবাদি পশুগুলো আত্মসাৎ করলো, এবং এমনকি আমরা যদি মাদার কারেজকে দেখি, সেও এই যুদ্ধতে ভয়াবহভাবে সাফার করেছে। যদিও এই যুদ্ধ তার জীবিকা নির্বাহে সাহায্য করে, কিন্তু এই যুদ্ধে সে কিন্তু তার 3 সন্তানকেই হারিয়ে ফেলেছে। তো যুদ্ধ যে আসলেই ভয়াবহ একটা জিনিস, এটা যদিও সকলের জানা, কিন্তু এই ড্রামাতে আমরা আরও ভালোভাবে সেটা দেখতে পাই। পরের থিমটা ক্যাপিটালিজম অ্যান্ড প্রফিট। মাদার কারেজ, আমাদের কুক, এই চরিত্রগুলো কিন্তু যুদ্ধের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তাদের ব্যবসায় যে লাভ, সেগুলো তারা যুদ্ধ চলাকালীন সময় তারা তাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। মাদার কারেজ একটা ক্যাপিটালিজমের একটা সিম্বল। হ্যাঁ, সার্ভাইভাল অ্যান্ড সেলফ ইন্টারেস্ট। তো এই যুদ্ধের ভেতরেও যে টিকে থাকার যে লড়াই, আমাদের মাদার কারেজকে দেখেছি আমরা টিকে থাকার যে লড়াই সেটা, এবং সেলফ ইন্টারেস্টের জন্য যে কাজ করা, এটাও কিন্তু আমরা
এখানে লক্ষ্য করি। আরেকটা থিম হচ্ছে দ্য ফেলিওর অফ হিরোইজম। তো এখানে আমরা দেখতে পাই আমাদের এলিফ আছে, সে কিন্তু ভীষণ হিরোইকভাবে যুদ্ধের সময়টাতে কৃষক পরিবার বা একটা এলাকার সকল বাড়িঘর ধ্বংস করেছিল, কৃষক পরিবারের সকলকে হত্যা করেছিল, তাদের গবাদি পশু আত্মসাৎ করেছিল। এটা তার যুদ্ধের সময় যদিও হিরোইজম হিসেবে প্রশংসিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময় পিচ টাইমে কিন্তু এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এখানে একটা ফেলিয়ার অফ হিরোইজম দেখতে পাচ্ছি। এবং আমরা পরবর্তীতে যদি মাদার কারেজের ক্যারেক্টারটা দেখি, সেও কিন্তু একটা হিরোইক ক্যারেক্টার। তো এখানে তো মাদার কারেজের এই হিরোইক ক্যারেক্টার হওয়ার পরেও সে কিন্তু অ্যাকচুয়ালি দিন শেষে সাফার করলো। কিভাবে? সে যুদ্ধের মাধ্যমে তার 3টা সন্তানকেই হারালো। তো এখানে আমরা বলতে পারি যে এখানে একটা ফেলিয়ার অফ হিরোইজম দেখানো হয়েছে আর কি। এই ছিল আমাদের ড্রামার যেই প্রধান থিম, এবং আজকের আলোচনা এখানেই শেষ হলো। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার। ধন্যবাদ।